মাধ্যম, মূলধারার সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের 15 জন সাংবাদিককে হাসিনাও তো উঠায় নিয়ে যায় নাই, 15 জনকে একবারে তো 71-এ উঠায় নিয়ে যায় নাই। সেই কাজ করেছে আজকে আমাদের এই প্রশাসন। জুলাই যোদ্ধারা রক্ত দিয়েছে, বঙ্গুত্ব করেছে এবং আমরা হারিয়ে যাওয়া স্বাধীনতা পুনরায় ফেরত পেয়েছি। গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরত যাওয়ার জন্য নির্বাচন দরকার। আমরা চাই সংসদে 300 আসনে যে সদস্য বসবেন তারা যেন ভালো লোক হয়, সৎ লোক হয়, দেশপ্রেমিক হয় এবং আধিপত্যবাদ বিরোধী মানুষগুলো হয়। সে যে দলেরই হোক, সে যেন এই গুণাবলীগুলো ধারণ করে। এরকম কোনো প্রতিনিধিদেরকেই আমরা আমার এলাকা থেকে, যার এলাকা থেকে আমরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব। কারণ 300 আসনে যদি 300 ভালো লোক যায়, তাহলে তারা ভালো চিন্তা করতে শিখবে দেশের জন্য, মানুষের জন্য। তাহলে দেশটা সামনের দিকে আগাবে। আর যদি ঋণখেলাপি, লুটেরা, চোরবাটপার যায়, তাহলে তারা তাদের ধান্দা করবে, জনমানুষের আকাঙ্ক্ষা তারা পূরণ করবে না। আর এই শহীদের রক্তের মূল্যায়ন, শহীদদের ত্যাগের, জুলাই যোদ্ধাদের ত্যাগের মূল্যায়ন তারা কখনোই করবে না। অথচ এই জুলাই যোদ্ধারা যদি প্রাণ না দিত, বঙ্গুত্ব বরণ না করত, তাহলে কিন্তু তারা এই নির্বাচন 29 সালের আগে পেত না। এই নতুন বন্দোবস্তের বাংলাদেশকে গড়তে হলে আমাদেরকে এই নির্বাচনে অবশ্যই সৎ, যোগ্য, দেশপ্রেমিক, আধিপত্যবাদ বিরোধী এবং মানুষের জন্য, দেশের জন্য কাজ করবে এরকম প্রতিনিধি পাঠাতে হবে সংসদে। তা না হলে যেই লাউ সেই কদু। ওই প্রার্থীটা আপনার দলের হতে পারে, কিন্তু সে যদি যোগ্যতায় সবার উপরে থাকে, আপনি দরকার হলে নিজ দলের বাইরে গিয়ে তাকে ভোটটা দিবেন। কারণ দলের আগে দেশ বড়। দেশ জিতলে, বাংলাদেশ জিতলে আমরা সবাই জিতব, জনগণও জিতবে, প্রতিটা রাজনৈতিক দলও জিতবে। আমাদের চিন্তার পরিসরটা একটু বড় করতে হবে। সবার আগে দেশ, সবার উপরে দেশ। আর এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, এটার জন্য আমাদের সকলকেই কাজ করতে হবে, যার অবস্থান থেকে। সবাই মাঠে থাকবেন। নির্বাচন ভণ্ডুল করার কোনো পায়তারা যদি কেউ করে, আমরা সেটা প্রতিহত করব। আর কোনো ইঞ্জিনিয়ারিং হলে সেটা আমরা হতে দেব না। অতএব সবার আন্তরিক প্রচেষ্টা হবে, সব দলগুলোর আন্তরিক প্রচেষ্টা হওয়া উচিত এবং আকাঙ্ক্ষিত যেন তারা নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সর্বদা সর্বোচ্চ সচেষ্ট থাকে। এবং আমরা মিডিয়া ভাইদেরকে বলবো, সাংবাদিক ভাইদেরকে, আপনারা আপনাদের প্রান্ত থেকে যথাযথ সত্য তুলে ধরবেন। যেখানে যেটা হয় সত্য তুলে ধরবেন। সত্যের বাইরে কোনো কথা নাই। সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলেই দেশ আগাবে, আমরা ভালো থাকবো। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। ভালো একটা দেশ গঠন করার জন্য আমাদের সবাইকেই যার জায়গা থেকে 12 তারিখে ভূমিকা পালন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ব্যাপারে সরকার ইতিমধ্যেই জাতিসংঘকে চিঠি দিয়েছে। আমরা মনে করি জাতিসংঘ তদন্ত রিপোর্ট প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশের সরকারও একটি রিপোর্ট করবে, তদন্ত কমিশন করবে। তদন্ত কমিশন করার পর, তদন্ত হওয়ার পর নতুন নির্বাচিত সরকার সবার আগে যেন আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার করেন। যেই শহীদ শরীফ ওসমান হাদী সর্বপ্রথম বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশকে আমরা কখনোই দিল্লির দাবিদার হইতে দিব না। সেই বিএনপিকে আমরা বলবো, কোনোভাবেই আপনারা বাংলাদেশের জনগণকে উপেক্ষা করে কোনো বৈদেশিক শক্তির কাছে মাথা নত করে ক্ষমতায় যেতে চান না। আমরা আপনাদেরকে সংসদে পাঠাবো যদি আপনারা কথা দিতে পারেন এদেশের সংসদে কোনো আধিপত্যবাদী শক্তি থাকবে না, এদেশের সংসদে কোনো ঋণ খেলাপি থাকবে না, এদেশের সংসদে কোনো চোর থাকবে না। এই কথাটুকু আপনারা দেন, আপনাদেরকে আমরা সংসদে পাঠাবো। সে জায়গা থেকে যারাই নির্বাচিত হবে তারা যেন আগামীতে আমাদেরকে এমন কোনো আলটিমেটাম না দেয় যে তোমরা জুলাইয়ের কোনো শক্তি বাংলাদেশে কথা বলতে পারবা না। যদি আগামীতে আমাদেরকে শাহবাগে বসতে না দেওয়া হয়, আমাদেরকে মধুতে আসতে না দেওয়া হয়, মনে রাখবেন 1 মাস ক্ষমতায় যদি থাকেন, সেই 1 মাস আমাদের পাহারায় থাকতে হবে। এবং আমাদের এই শক্তিগুলোকে উপেক্ষা করে যদি কোনো সরকার
এদেশের রাষ্ট্র ব্যবস্থায় থাকতে চায় তাদেরকে, জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করব। কিন্তু কোনোভাবেই আমাদেরকে উপেক্ষা করে 2000 শহীদের রক্তের উপর দিয়ে পাওয়া এই বাংলাদেশকে উপেক্ষা করে তাদের নতুন কোনো নীতিতে যদি বাংলাদেশ চালাতে চাই, আমরা তাদেরকে কোনো স্পেস দিব না। যারাই সরকারে আসবে তাদেরকে শাপলার বিচার করতে হবে, পিলখানার বিচার করতে হবে। মোদি বিরোধী আন্দোলনে আমাদের যে ভাইয়েরা আঘাতপ্রাপ্ত হয়েছে, যে ভাইয়েরা শহীদ হয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। এবং গুম খুনের বিচার নিশ্চিতের ব্যাপারে তারেক রহমান এখন পর্যন্ত কোনো কথা বলে নাই। যে তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির, জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আজকে তিনি যদি গুম খুনের বিচারের ব্যাপারে স্পষ্ট কথা বলতেন, আমি মনে করি তাদের ভোট আরো বেড়ে যেত। কিন্তু তারা গুম খুনের ব্যাপারে কথা বলে নাই। এটা আমাদের জন্য আশঙ্কার। বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদেরকে যদি কোনোভাবেই ভুল বুঝিয়ে তাদের যে পরিবেশ, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ইতিমধ্যে শিবির বাংলাদেশের সকল সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছে, কিন্তু আগামীর বাংলাদেশে যে তারা সরকার গঠন করে আর তাদের সমালোচনা করার জন্য আমাদের মাঠে নামতে যদি কোনো বাধা প্রয়োগ করা হয়, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এখন পর্যন্ত সংসদ নির্বাচন হয়, কিন্তু তেমন কোনো বড় আন্দোলন আমরা লক্ষ্য করছি না। কিন্তু যারাই বাংলাদেশের সরকারে পরবর্তীতে আসবে, তারা যদি ভুল করে, আমরা আশা করব বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সবার আগে মিছিল বের হবে, প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সবার আগে প্রতিবাদ হবে, এবং বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে আমরা ছাত্র রাজনীতির বাইরে দেখতে চাই, লেজুর ভিত্তিক রাজনীতির বাইরে দেখতে চাই। কারণ আমরা আশঙ্কা করছি, যদি এই লেজুর ভিত্তিক রাজনীতি চলতে থাকে, তাহলে নিজের মতামতের বাইরে গিয়ে যদি কোনো অন্য মতামত আসে, তাহলে তারা তাদেরকে সেই স্পেস দেয় না। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস হবে লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত, সেখানে গণতান্ত্রিক রাজনীতির চর্চা হবে, এবং বাংলাদেশের জনগণের যে কোনো ক্রাইসিসে বিশ্ববিদ্যালয় থেকে সবার আগে বিক্ষোভ বের হবে, সবার আগে মিছিল বের হবে, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সবার আগে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবে। এটি আমরা প্রত্যাশা করি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে আপনারা হয়তো আমাদের সাথে এই জুলাইয়ের পরে যেই আঙ্গিকে কথা বলছি, এটা লাস্ট দিন, হয়তো আমাদেরকে আবারও কথা বলতে হবে ভিন্ন কোনো আঙ্গিকে। পরিস্থিতি আমাদেরকে যে কোনো দিকে নিতে পারে, কিন্তু আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যে আমরা যখনই আপনাদেরকে ডাকবো, শুধুমাত্র বাংলাদেশের জন্য ডাকবো। আমি আগেই বলেছি, বাংলাদেশের মিডিয়া কোনো রাজনৈতিক দলের মিডিয়া না, এটি বাংলাদেশের জনগণের মিডিয়া। মিডিয়া যদি মনে করে এদেশের জনগণের মতামতকে তুলে ধরার জন্য বিরোধী দলের বিরোধী মতামতকে বাংলাদেশের জনগণের কাছে ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে আসতে হবে, তাহলে আমরা মনে করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনে যদি আপনাদেরকে আমরা ডাকি, বাংলাদেশের জনগণ হয়ে যদি আমরা আপনাদেরকে আহ্বান করি, আপনাদেরকে পাশে পাবো। আমরা আজকে মঞ্চ 24-এর জায়গা থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি, এবং আমরা মনে করছি এবং উদ্বেগের সাথে আপনাদেরকে জানাচ্ছি, বিগত একদিন আগে বাংলাদেশ টাইমসে আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের সেনাবাহিনী 15 জন সাংবাদিককে উঠিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে আরও সংখ্যাটা আরও বেশি, 21 জনের মতো বলা হয়েছে। সাংবাদিক তার সংবাদ প্রকাশ করবে, সে যদি ওয়াকারের বিরুদ্ধেও সংবাদ প্রকাশ করে, তাকে গ্রেফতার করার অধিকার তো সেনাবাহিনীর নাই। সাংবাদিকদেরকে স্বাধীনভাবে সাংবাদিকতা করার জন্যই আবু সাইদ জীবন দিয়েছে, ওয়াসিম মুগ্ধ জীবন দিয়েছে এমন একটা বাংলাদেশের জন্য, যে বাংলাদেশে আমি কথা বলবো, আমার কথা আপনার মতের বিরুদ্ধে গেলেও যদি আমি সত্য কথা বলি, আপনি আমাকে বাধা প্রয়োগ করতে পারবেন। মাধ্যম, মূলধারার সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমের 15 জন সাংবাদিককে হাসিনাও তো উঠায় নিয়ে যায় নাই, 15 জনকে একবারে তো 71-এ উঠায় নিয়ে যায় নাই। সেই কাজ করেছে আজকে আমাদের এই প্রশাসন। আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে না। আমাকে বলা হচ্ছে আমি শহীদ শরীফ ওসমান হাদির জাতিসংঘের অধীনে যে দাবি ছিল, জাতিসংঘের তত্ত্বাবধানে যে বিচার কার্যের ব্যাপারে, তদন্তের ব্যাপারে, এটার ব্যাপারে আমরা যমুনায় অবস্থান করি, এবং যমুনায় যখন আঘাত করা হয়, আমি
ভাইদেরকে নিয়ে ঢাকা মেডিকেল যাই। ঢাকা মেডিকেলে সেখানে অনেকগুলো নিউজ ছিল, মেবি মিরর নিউজের সামনে আমি বলেছিলাম যে এই পরিস্থিতিতে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। এটার জন্য আমাকে এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তুমি সাবধানে থাকো, সেনাবাহিনী তোমাকে এ ব্যাপারে দোষারোপ করতে পারে, তোমার ব্যাপারে আসছে যে নির্বাচন তুমি বানচাল করতে চাও। আরে ভাই, নির্বাচনের জন্যই তো আমাদের লড়াই। নির্বাচনের পক্ষে, সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবচেয়ে বেশি কথা বলেছি আমরা। সে জায়গা থেকে আমরা কোনোভাবে এই নির্বাচনের বিরোধী না। আমার এই সেই বক্তব্যের ভিতর মূল কথা ছিল, যদি এইভাবে আমাদের উপর আক্রমণ করা হয় তাহলে আমরা মনে করি 12 তারিখে বাংলাদেশের প্রতিটি প্রার্থীর উপর আক্রমণ হতে পারে। তো আমরা তো এমন নির্বাচন চাই না যে নির্বাচনে আমি আর ভোট দিতে পারবো না। আমরা তো এমন নির্বাচন চাই না যে নির্বাচনে আমি ভোট দিতে যাব আর জোর করে বলবে অমুক প্রার্থীতে ভোট না দিলে সমস্যা হবে। এমন নির্বাচন তো আমরা চাই না। সেজন্য আমি বলেছি যে এমন পরিস্থিতি যদি থাকে তাহলে 12 তারিখ কোনো নির্বাচন হবে না। কিন্তু এই বক্তব্যের জন্য ইতিমধ্যে আমাকে হুমকি দামকি দেওয়া হচ্ছে। আমরা মনে করি স্বাধীনভাবে কথা বলবো, ডান বাম ধর্ম বর্ণ লিঙ্গ গোত্র নির্বিশেষে সবাই স্বাধীন থাকবে। এবং বাংলাদেশ টাইমসের সাংবাদিকদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশের সামরিক বাহিনী যে কাজ করেছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি সরাসরি সেনাবাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে ক্ষমা চাওয়া উচিত। কারণ সাংবাদিকরা যদি হুমকির মুখে পড়ে যায়, সাংবাদিকরা যদি সামরিক বাহিনীর দ্বারা আক্রান্ত হয়, তাহলে তো বাংলাদেশের সাংবাদিকদের কোনো দরকার নাই, যদি সত্যই প্রকাশ করতে না পারে। সেজন্য আমরা এই ব্যাপারে প্রতিবাদ জানাই। এখনো মাঠে অস্ত্র রয়েছে, সরকার 100% অস্ত্র উদ্ধার করতে পারে নাই। সেজন্য প্রশাসন যদি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচন কিন্তু সহিংসতার দিকে যাবে। গতকাল গাজীপুরে সংঘর্ষ হয়েছে, সারা রাত রাস্তায় আগুন জ্বেলে দুই পক্ষ সংঘর্ষ করেছে, জনগণ ভোগান্তিতে পড়েছে। যদি এইভাবে পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। এবং আমরা কোনোভাবে প্রত্যাশা করি না যে বাংলাদেশের সেনাবাহিনী নিরপেক্ষতা হারিয়ে চুপচাপ মির্জাফরের মতো দাঁড়িয়ে থাকবে আর বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করে কোনো শক্তি ভোট কেন্দ্রে নিজেদের মতো করে পরিচালনা করবে, এটা আমরা প্রত্যাশা করি না। দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী 12 তারিখ সর্বোচ্চ নিরপেক্ষতা থেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে বলে আমরা প্রত্যাশা করছি। এবং আমরা সরকারকে স্পষ্ট বলছি, বাংলাদেশের তরুণদের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএনসিসি ইতিমধ্যেই প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই জায়গা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন বিএনসিসিদেরকে নিযুক্ত করা হয়। কারণ এই তরুণরা যদি থাকে তাহলে দুর্বৃত্তরা একটি ভোটও চুরি করার সাহস পাবে না। সুতরাং তাদেরকে যদি না দেয়া হয়, আমরা মনে করি সরকার এমন একটা ইঞ্জিনিয়ারিং করতে চায় যে বিএনসিসি তরুণরা থাকলে সেটা তারা করতে পারবে না। আপনারা দেখেছেন যে গতকাল মোবাইল নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা যখন কথা বলা শুরু করেছি, যখন বাংলাদেশের জনগণ জেগে উঠেছে, তখন এই কমিশন ঠিকই প্রত্যাহার করেছে। অর্থাৎ ঠেলার নাম বাবাজি। তারা জানে যদি মোবাইলে জনগণ ভোট কেন্দ্রে নিয়ে যায় তাহলে তারা যদি চুরি করতে চায় সেটা বাংলাদেশের জনগণ জেনে যাবে। তারা যদি ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে জনগণ জেনে যাবে। সেজন্য তারা মোবাইল নেয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু জনগণ যখন এটাকে প্রতিবাদ করেছে, ঠিকই তারা পরিবর্তন করে দিয়েছে। সুতরাং আমরা মনে করি বিএনসিসির ব্যাপারটিতেও সরকারকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এবং এর কারণে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয়, পরবর্তীতে সরকারকে আমরা স্পষ্ট দায় দিব যে আমাদের কথা ছিল বিএনসিসিদেরকে নিযুক্ত করেন যারা স্বেচ্ছাসেবী, কোনো দলের না, নিরপেক্ষ জায়গা থেকে বাংলাদেশের জুলাই স্পিরিটকে ধারণ করে সবার ভোটাধিকার প্রয়োগের ব্যাপারটি তারা নিশ্চিত করবে। সেজন্য আমরা আমাদের এই জায়গা থেকে স্পষ্টভাবে বিএনসিসিকে নিযুক্ত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি সরকার যতটুকু বিচার করতে পেরেছে, সংস্কার করতে পেরেছে, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জায়গা থেকে 100% সফল না হলেও অনেকাংশে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে পেরেছে এবং গুম খুনের বিচার হয়েছে, শুরু হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত হয়েছে,
শাপলা হত্যাকাণ্ডের তদন্ত হয় নাই, আমরা মনে করি পরবর্তী যে সরকার আসবে তারা সে তদন্ত করবে। সেই জায়গা থেকে আজকে অফিসিয়ালি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। সংস্কার এবং বিচারের জায়গাতে তাদের যথেষ্ট অগ্রগতি হয়েছে, কিছু ব্যর্থতাও আছে। আমরা অফিসিয়ালি তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তাদের বিদায় হবে। যারা দায়িত্বে ছিল তারা তাদের হিসাব নিকাশ পেশ করবে বলে আমরা মনে করছি। যারা হিসাব নিকাশ পেশ করে জবাবদিহিতা করে নিজেদেরকে স্বচ্ছতা প্রমাণ করতে পারবে আগামীতে বাংলাদেশে, তাদের জন্য আমরা অপেক্ষা করব। তারাও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। কিন্তু যারা দুর্নীতি করেছে, করাপ্টেড হয়েছে, দিল্লির প্রেসক্রিপশন অনুযায়ী দেশের বিচার কার্যকে বন্ডুল করেছে, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে যারা সহযোগিতা করে নাই, যারা ঋণ খেলাপিদের পক্ষে দাঁড়িয়েছে এবং যারা হিসাব পেশ করবে না, তাদেরকে আগামীর বাংলাদেশে আমরা স্পেস দিতে চাই না। তাদেরকে নির্বাচনের পরে বিচারের মুখোমুখি করা হবে এবং এতে যদি কোনো ছাত্র উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়ে থাকে, নির্বাচনের পর তাদেরকেও বিচারের মুখোমুখি করা হবে। কিন্তু বিচারের সাথে আপোষ করে আগামীর বাংলাদেশে কোনো রাজনীতি তৈরি করতে আমরা দিব না।